আমরা এখানে এটা বুঝে নিয়েছি। স্কিন, লিভার, স্কিন এবং ডাইজেস্টিভ ক্যানাল এবং বোন ম্যারো, এখানে যে সেলগুলো থাকে সেগুলো জিজিরোতে থাকে, কিন্তু ওকেশনালি যখন প্রয়োজন হবে তখনই আবার তারা ফিরে আসবে। দিস সেলস, দ্যাট ইজ জি জিরো সেল, আমরা বলি কি সাসপেন্ডেড সেল ইন সেল সাইকেল, সেল সাইকেল থেকে সাসপেন্ড করা হয়েছে, দ্যাট ডু নট ডিভাইড ফার্দার। এনসিআরটি কি বলছে? ডু নট ডিভাইড ফার্দার, এক্সিট বলছে হচ্ছে G1 থেকে, G1 থেকে এক্সিট করবে টু এন্টার দ্য ইনঅ্যাক্টিভ স্টেজ কল্ড কুইসেন্ট স্টেজ, দ্যাট ইজ G0 অফ দ্য সেল সাইকেল। বলছে কি যে এরা কিন্তু সাসপেন্ডেড কোষ, এরা কিন্তু ডিভাইড করে না, এরা কি করবে না G1 থেকে বেরিয়ে গিয়ে G0-তে যাবে এবং G1 থেকে পরে এসে আসবে এই কোষগুলো, যদি প্রয়োজন হয় তবে আবার পুনরায় সে বলছে G1-এ যাবে। এই যে কথাটার মধ্যে অনেক এবছরই প্রশ্নটা পড়েছিল, এবার বলা হয়েছিল G0 স্টেজ কোথার থেকে আসবে, উত্তরটা কিন্তু কারেক্ট দিয়েছিল এম ফেজ থেকে। আসলে তাই, এম ফেজ থেকে ডিভিশন হয়, সে ডিভিশন করবে কি করবে না, যদি না করে G0-তে, আর যদি করে তাহলে G1-এ, এটাই হয়। তারপরে সেখান থেকে এস, তারপরে সেখান থেকে G2, তারপরে G1, এটাই হওয়া উচিত। কিন্তু এনসিআরটি যেটা বলছে যে অ্যাকর্ডিং টু এনসিআরটি, এক্সিট G1 phases to enter inactive stage called quiescent. G0 stage cells do not exit from cell cycle. সেল সাইকেল বেরিয়ে যাচ্ছে না, বাট এক্সিট ফ্রম অনলি ফ্রম G1 ফেজ। ঠিক আছে, খুব ভালো বললাম। সো অ্যাকর্ডিং টু এনসিআরটি, ভালো করে বোঝো, আমি কিন্তু কোশ্চেন করব, সেই জন্য সেইভাবে বুঝে বলতে হবে কোন জায়গাটা কী কোশ্চেনটা দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করে তোমাকে উত্তরটা করতে হবে। এনসিআরটি সেল সাইকেল কম্প্রাইজেস G1, S, G2, M এবং G0। তাহলে কি হলো না, যদি এরকম আসে যে G0টা কি, যদি উত্তর আসে যে এম ফেজ থেকে, সরাসরি কোন ফেজ থেকে বেরিয়ে আসছে, তাহলে নিশ্চয়ই এম ফেজ হবে। ঠিক আছে, আর কোন ফেজে ঢুকছে তাহলে বলতে হবে G1 ফেজে ঢুকছে। নেক্সট, সেল ইন দিস স্টেজ রিমেইন মেটাবলিক্যালি অ্যাক্টিভ বাট নো লঙ্গার পলিফারেশন, বৃদ্ধি হবে না এবং বিভাজিত হবে না, নো লঙ্গার, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোনো অসুবিধা নেই, এটা মেটাবলিক একটু, মানে এর মধ্যে সমস্ত মেটাবলিক ক্রিয়া চলছে, কিন্তু এ সেল ডিভাইড করছে না, ডিভাইড নো, ফার্দার গ্রোথ নো, একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়িয়ে আছে, সরি ফার্দার ইয়েস, ভুল বলছি, ফার্দার ইয়েস করবে, গ্রোথ হতে পারবে, খুব সামান্য পরিমাণে হবে, হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানিজম কীভাবে চাইছে তার উপর ডিপেন্ড করবে। কিন্তু এটা মাথায় রেখো, G0 স্টেজ কখনোই ক্যান্সার সেলে থাকবে না। ক্যান্সার সেলে থাকলে তো আমাদের লাভ হতো, তাহলে ক্যান্সার হতো না, সেলগুলোকে ধরে ধরে G0-তে পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু G0-তে কোনো দিন ক্যান্সার সেল, সেটা আনকন্ট্রোল সেল ডিভিশন, সব সময় সেল ডিভাইড হতেই থাকবে। এবং আমরা জানি কি ফিজিক্যাল কন্ট্যাক্ট ব্যারিয়ার, একটা কোষ বেরিয়ে গিয়ে যখন পাশে আরেকটা কোষের সঙ্গে ধাক্কা খায়, তখন সে বেরিয়ারের ফলে আর কিন্তু সেল ডিভিশন হয় না, কিন্তু এ তাও মানে না, এ কিন্তু তাও ডিভিশন হতেই থাকে। আনকন্ট্রোল সেল ডিভিশন ইজ কল্ড ক্যান্সার। ফর্মে প্রথমে বিনাইন টিউমার, দেন তোমার হচ্ছে কী বলে ম্যালিগন্যান্ট টিউমার, দেন ক্যান্সার ফর্মেশন। ম্যালিগন্যান্ট টিউমার হলে ক্যান্সার। তাহলে G0 ফেজটাতে আমরা এখানে একটু দেখে নিই কি, ইন G0 ফেজ বল G0 সেলস ডু নট ডিভাইড অ্যান্ড নোন অ্যাজ স্লিপিং, এটা জেনেই গেছি। G0 অ্যাবসেন্ট ক্যান্সার সেল, এটাও জেনে গেছি। সেল মেটাবলিক অ্যাক্টিভ, এটাও জেনে গেছি। G0 ফেজ অকার্স ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ মাইটোজেন, যে অ্যাপারেটাস এবং যে মাইটোজেন, যে কেমিক্যাল থাকলে পরে সেল ডিভিশন হবে, সেটাই থাকে না, এবং এটিপি ফর্মেশনও হয় না, এটিপি এনার্জি রিচ কম্পাউন্ড ফর্মেশন হয় না, যার জন্য এর হবে না। নেক্সট এনসিআরটি কী বলছে, ইন অ্যানিম্যাল সেল,
ইন অ্যানিমাল সেল মাইটোটিক সেল ডিভিশন ইজ অনলি সিন ইন ডিপ্লয়েড অর সোমাটিক সেল। দেখো ভালো করে বুঝো, অ্যানিম্যাল সেলে মাইটোটিক সেল ডিভিশন শুধুমাত্র ডিপ্লয়েড সেলে হবে, আগেই বলেছি ছক করে, কখনোই অন্য কোনো জায়গায় অন্য হ্যাপ্লয়েড সেলে হবে না। ইন অ্যানিম্যাল সেল, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে হবে। ইন অ্যানিম্যাল সেল হ্যাপ্লয়েড সেল ইজ গ্যামেট, এবং সেটা ফার্টিলাইজ করবে, মানে দুটো গ্যামেট তৈরি হয়েছে, গ্যামেট তৈরি হচ্ছে, ফার্টিলাইজ করে কী তৈরি করবে না জাইগোট তৈরি করবে। এটাই হচ্ছে গ্যামেট তৈরি করে, এটা অ্যানিম্যাল সেলের ধর্ম। কিন্তু এক্সেপশন কিছু আছে, কিছু গ্যামেট মানে ডিম্বাণু মেনলি, আমরা যদি মসকুইটো মেল হানিবি দেখি, তারা কিন্তু আসলে কিন্তু ফিমেল। অনিষিক্ত ডিম্বাণু, যে ডিম্বাণু নিষেক হয় না, সেটা হচ্ছে শ্রমিক মৌমাছিতে পরিণত হয়, আর যে নিষিক্ত হয় সেটা হয়ে যায় কিসে না, দুটো হয়, একটা হচ্ছে তোমার হচ্ছে পুরুষ, আর একটা হচ্ছে একটা ভুল বলেছি, এটা হচ্ছে মেলে পরিণত হয়ে যায়, আর একটা হচ্ছে শ্রমিক। আর হচ্ছে যদি ফার্টিলাইজ হয় তাহলে রয়্যাল জেলি যদি খাওয়ানো হয় তাহলে কুইন হবে, আর যদি না খাওয়ানো হয় তাহলে হচ্ছে লেবার বা শ্রমিক তৈরি হয়ে যাবে। তাহলে সবই হচ্ছে ফিমেল, এদের পুরুষও ফিমেল, শ্রমিকও ফিমেল, এবং কুইন সে তো ফিমেলই। অ্যাগেনস্ট দিস দ্য প্লান্ট সেল শোজ মাইটোটিক ডিভিশন বোথ, দুটো জায়গায় দেখাবে, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। আগেই বলেছি, তো ডিপ্লয়েড তো বলেছি, কি বলেছে পড়ে দেখি, সুন্দর বইয়ে লিখে দিয়েছি আমি। ইন প্ল্যান্টস হ্যাপ্লয়েড সেলস আর মাইক্রোস্পোর, আমরা জানি প্ল্যান্টসের ক্ষেত্রে হ্যাপ্লয়েড যে একক গ্যামেট তৈরি হয়, হ্যাপ্লয়েড গ্যামেটকে আমরা বলি মাইক্রোস্পোর, আর হ্যাপ্লয়েড যে ফিমেল গ্যামেট তাকে বলি আমরা, এরকম বড় হয়, ভেতরে হয় সেটা হচ্ছে মেগাস্পোর। তাহলে মাইক্রোস্পোর আর মেগাস্পোর এগুলো ফার্টিলাইজেশন করে কোন উন্নত ধরের উদ্ভিদের ক্ষেত্রে। ফার্টিলাইজ করবে কোথায়, আন্ডারগো মেগাস্পোর এর আন্ডারগো অনলি ফার্টিলাইজেশন, বাট ইন লোয়ার প্লান্টসের ক্ষেত্রে যদি আমরা দেখি তখন কি হয় না, এই মেল গ্যামেটটা লোহার প্লান্টের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক জেনারেশন তখন বিবাহিত হয়। এই বিবাহিত হতে হতে কী করে না, একটা গ্যামেটোফাইটিক জেনারেশন তৈরি করে, সব হচ্ছে দিয়ে তৈরি। এর উপরে কি আছে, মেল এবং ফিমেল আর্কিগোনিয়াম, ফিমেলকে বলে আর্কিগোনিয়াম বা অ্যান্ড্রোজিয়াম তৈরি হয়, এখানে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনের পরে আর্কিগোনিয়ার ভিতরে মেল চলে আসে ফিমেলে। এটা যদি মেল হয় আর এটা যদি ফিমেল হয়, তাহলে এর মধ্যে এবার এটা বৃদ্ধি পেতে থাকে, তখন এটাকে বলছি আমরা 2N মানে স্পোরোফাইট। তাহলে এটা হচ্ছে স্পোরোফাইটিক জেনারেশন, এটা হচ্ছে গ্যামেটোফাইটিক জেনারেশন। তাহলে দেখো এখানে 2Nও কিন্তু মাইটোসিস সেল ডিভিশন করছে, এখানে গ্যামেট মানে এনও কিন্তু মাইটোসিস সেল ডিভিশন করছে। তাহলে এটা একমাত্র দেখা যাবে লোয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, অল্টারনেশন অফ জেনারেশন মানে হ্যাপ্লয়েড জেনারেশন এবং ডিপ্লয়েড জেনারেশন যেখানে আমরা দেখতে পাবো, সেই ক্ষেত্রে এটা অবশ্যই আমরা দেখতে পাবো। এখানে যেটা দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে এনসিইআরটির বই, অবশ্যই তোমাকে দেখতে হবে বর্তমান, সেটা হচ্ছে কি এখান থেকে এইটুক হচ্ছে ইন্টারফেস কমপ্লিট করে G1S অ্যান্ড G2। যদি বলা হয় তাহলে G0টা কি, G0টা কিন্তু একভাবে ইন্টারফেজের, কিন্তু বাই চান্স কোশ্চেন যদি পড়ে ইন্টারফেজের কিন্তু মধ্যেই পড়ে, কখনোই কিন্তু ডিভিশনাল ফেজের মধ্যে পড়ে না, আসবে না কোনোদিন প্রশ্ন এরকম, মানে পড়ে না। তো যদি নান অফ দিস হয় তাহলে সেটা উত্তর হবে, আর যদি বাই চান্স ইন্টারফেস থাকে, নান অফ দিস না থাকে, তখন ইন্টারফেস উত্তর হবে। আর কি বাকিটা যেটা পড়ে সময় ওই যে 1 ঘন্টা, সেটা হচ্ছে এম ফেজ বা ডিভিশনাল ফেজ। এই ডিভিশনাল ফেজ আবার নিউক্লিয়াসের ডিভিশন হয়, তখন আমরা তাকে বলি ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের ডিভিশন হয় তখন বলি আমরা সাইটোকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিস প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস।
এবার যেটা হচ্ছে এখান থেকে সেল যখন দুটো হলো, এগুলো কি নতুন সেল তৈরি হয়েছে, এই সেলগুলোর থেকে এইবার আবার ডিভাইড হওয়া শুরু করবে। ডিভাইড হয়ে এখানে যেটা দেখানো হচ্ছে এবং এনসিআরটি বলছেও তাই, যে এটা জি1-এ যাচ্ছে এবং এটা এখানে দেখানো হয়েছে যে জি1 থেকে বেরিয়ে যাচ্ছে, জি1 থেকে বেরিয়ে গিয়ে জি0-তে যাচ্ছে, যদি প্রয়োজন হয় তখন আবার জি1-এ আসছে। এবার আমরা কনফিউজড হয়ে যাই আসলে ঘটনা কি, জি0টা এখান থেকে কিন্তু এই এম ফেজের পরেই কিন্তু জি1-এ যাবে, জি0-তে যাবে না জি1-এ যাবে সেটা ডিসাইড হয়, কিন্তু এনসিআরটি তো এরকম বলে রেখেছে। এবার এই ধরনের কোশ্চেনগুলো পড়লে না আমরা খুব মানে কিছু কিছু কোশ্চেন আছে এনসিআরটিতে এত দ্বিমতভাবে লেখা, এগুলোকে বলা খুব মুশকিল। তাহলে এই যে এম ফেজ, এবার আমাদের বাকি রইল কি জি0 তো হয়েই গেছে। এম ফেজ মোস্ট ড্রামাটিক পিরিয়ড অফ সেল সাইকেল কনসিস্ট অফ টু প্রসেস, ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস, এটা আমরা পড়ে এসেছি। এবার যেটা হচ্ছে চেক পয়েন্ট, এটা কিন্তু সিলেবাসের মধ্যে নেই, কিন্তু জানা অবশ্যই দরকার। মেইন যে চেক পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেক পয়েন্ট, জি1 চেক পয়েন্ট বলা হয় অথবা জি1S চেক পয়েন্ট, এটাকে মেজর চেক পয়েন্ট বলা হয় বা রেস্ট্রিকশন বা আর পয়েন্ট বলা হয়। এটার কাজ কি এখানে সুন্দরভাবে কিন্তু লেখা আছে, কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে একই চেক করবে কোষের শেপ চেক করবে, ভলিউম চেক করবে, নিউট্রিশন কন্ডিশন চেক করবে সেলের, এবং হরমোনস ঠিকঠাক আছে কি না, নিউট্রিয়েন্টস ঠিকঠাক আছে কি না সেটা চেক করবে, ড্যামেজ রিপেয়ার হয়েছে কি না। যদি এগুলো না হয়, অ্যাবসেন্স অফ অ্যাবভ প্যারামিটার যদি না হয়, তাহলে সেল জি0 ফেজে চলে যাবে। নেক্সট যেটা মাইনর চেক পয়েন্ট, সেটা হচ্ছে জি2 কোথায় থাকে, জি2 আর এম এর ঠিক মাঝখানটায় বসে থাকছে। এর কাজ কি, এ চেক করবে ভলিউম অফ নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজমের রেশিও, যদি দেখে ডিসব্যালেন্স হচ্ছে তবে সেল ডিভিশন হবে, আর যদি ঠিক আছে তাহলে হবে না। ড্যামেজ ডিএনএ রিপেয়ার করবে, ইনকমপ্লিট ডিএনএকে ডুপ্লিকেশন করবে, নট রেপ্লিকেশন। এম ফেজ কোথায় থাকে, এম ফেজ থাকে হচ্ছে বলেছি মেটাফেজ এবং অ্যানাফেজ স্টেজের মাঝখানে থাকে এম চেক পয়েন্ট। এই যে কানেকশন করবে, কি কানেকশন করবে, দেখবে যে চেক করবে কি জয়েনিং হয়েছে কি না ক্রোমোজোম এবং স্পিন ফাইন্ডারে জয়েনিং হয়েছে না, কারণ এই ক্রোমোজোমগুলো ইকুইটোরিয়ালে চলে আসে, এখানে এইভাবে যুক্ত হবে হচ্ছে তোমার ইয়েগুলো যুক্ত হবে, হয়েছে কিনা সেটা দেখবে, যদি না হয় হবে না, সেল ডিভিশন হবে না। কমপ্লিট ফর্মেশন অফ স্পিন্ডল ঠিক হয়েছে কিনা দেখে নেবে। অ্যাগ্রিগেশন অফ ক্রোমোজোম ইন মেটাফেজ প্লেট, মানে ইকুইটোরিয়াল প্লেটে বা মেটাফেজ প্লেটে মেটাফেজ এসছে কিনা সবগুলো, যদি না আসে তাহলে হবে না। দিস চেক পয়েন্ট প্রেজেন্ট ইন বিটুইন মেটাফেজ অ্যান্ড অ্যানাফেজ অফ ক্যারিওকাইনেসিস, এখানে অবস্থান করবে, এইগুলো দেখানো হচ্ছে। আর যে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এই ফেজে খুব ইম্পর্টেন্ট এখানে থাকে। এটা কি, এটা মেনলি সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটা কন্ট্রোল করে সেল ডিভিশনকে, এটা প্রোটিন এবং এই এনজাইম, এবং এটা হচ্ছে প্রোটিন সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ হচ্ছে এনজাইম। এই প্রোটিন কাইনেজ হচ্ছে এমপিএফ ম্যাচুরেশন অর মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টর, যেটা এনজাইম বলছে এনজাইম হ্যাজ টু সাবইউনিটস। এই সিডিকে দুটো সাবইউনিট আছে, একটা হচ্ছে ক্যাটালাইটিক সাবইউনিট যেটা রিয়াকশান করবে, আগের দিন বলেছিলাম ফসফোরাইলেশন অফ এটিপি করবে কিনা, যদি ফসফোরাইলেশন অফ এটিপি হয় তাহলে লেমিনটা ভেঙে গিয়ে কি করবে না নিউক্লিয়ার মেমব্রেনকে ধ্বংস করবে, এবং ডিফসফোরাইলেশন করে আবার টেলোফেজ দশা লেট টেলোফেজ দশায় প্লাজমা মেমব্রেন তৈরি করে দেবে। আর সাইক্লিন করবে কি রেগুলেটরের কাজ করবে, চেঞ্জ দ্য কোয়ান্টিটি অফ দ্য সেল, এগুলো কী করে প্রোটিনের অবস্থানটা দেখবে, এই জন্য একে সাইক্লিন বলা হয়। এবার কটা পয়েন্ট, যেটা হচ্ছে সেল সাইকেলে আমরা যদি দেখি জি1 এস এবং জি2 এই তিনটে ফেজ ধরে প্রোটিন ক্রমশ জি1 থেকে জি2 অবধি ক্রমশ বাড়তে থাকে, সিনথেসিস মানে ডুপ্লিকেশন, আরএনএ ক্রমশ বাড়তে থাকবে, কিন্তু ডিএনএ কী হবে ভালো করে বোঝো, এখানে একটু ভুল লেখা আছে, তোমাদের নোটে ঠিক করে নেবে, এটা আমি আর সারাইনি কারণ ভুলভাবেই আছে বলে আর সারাইনি। এটা 2n যদি হয় 2n অবশ্যই 2nই থাকবে, নো চেঞ্জ।
এন যদি হয় অবশ্যই এনই থাকবে। তাহলে এটা এন কেন, এটা ডিএনএ, এটা তাহলে 2C, 2C বিকাম 4C। কি হচ্ছে দেখো, ডিএনএ কন্টেন্ট G1 এ 2C থাকছে, এটা 2C, এবং এস এর প্রথম দিকে 2C, তারপর আস্তে আস্তে বাড়ছে বাড়ছে 2C থেকে পুরো যখন রেপ্লিকেশন হয়ে গেল তখন 4C, আর G2তেও 4C থাকছে। এটাই বলার কথা, এটা এখানে বুঝে নিতে হবে। আরেকটা ডায়াগ্রাম দেখাবো, যদি এরকম 4C আমি কন্টেন্ট করি, ডিএনএ কন্টেন্ট, এটা একটা 4C এরিয়া নিই, এটা 2C এরিয়া নিই, আর একটা টাইম পিরিয়ড যদি ধরি একটা সেল সাইকেলের, এটা হচ্ছে ইন্টারফেজ স্টেজ এইটুকু, আর এটা হচ্ছে এম ফেজ। তাহলে দেখতে পাবো G1 ফেজে ডিএনএ 2C থাকে, G2 এস ফেজে এখান থেকে সিনথেসিস হয়ে তাহলে 2C থেকে 4C, আর G2 পুরোটাই হচ্ছে 4C। আর এই প্রথম দিকে তার মানে প্রোফেজ এবং মেটাফেজ এটা হচ্ছে 4C, আর এই শেষের দিকে অ্যানাফেজ এবং টেলোফেজ 2C প্লাস 2C হবে। কিন্তু কারণ কি বলতো, দুদিকে ক্রোমোজোম চলে গেলে, একই কোষের মধ্যে তো দুদিকে ক্রোমোজোম চলে যাচ্ছে না, মানে আমি শুধু ওইটুকু জায়গায় দেখাচ্ছি। মনে করো এই অ্যানাফেজে কী হবে, তার আগেরটা ছিল হচ্ছে এইরকম অবস্থা, এইরকম ছিল ক্রোমোজোমের মধ্যে, এইরকম অবস্থা ছিল। তাহলে এটা দুটো ভাগ হয়ে গেছে, অ্যানাফেজে এইদিকে একটা এসছে, এদিকে একটা এসছে, তাহলে এখানে কি হচ্ছে 2C ভাগ হয়ে গেছে। এখানে কি ছিল তার আগে, ঠিক মেটাফেজে 4C, ক্রোমোজোম কী ছিল 2N, এখানে ক্রোমোজোম কী হলো, এটাও 2N। ভাগ হলো মানে কি, ক্রোমোজোমটা ক্রোমাটিড ভাগ হলো, ক্রোমোজোমটা কিন্তু ভাগে ক্রোমাটিড হলো, তার মানে অপত্য ক্রোমোজোম, এটাও কিন্তু 2N। আর এই যে 2C একদিকে চলে গেছে একটা ক্রোমোজোম, একটা ডিএনএ, আর একদিকে 2C, তার মানে মোনাড অলওয়েজ 2C, ডায়াড অলওয়েজ 4C। বুঝে না এটা, তাহলে 2C 4C, তাহলে এখানে কিন্তু একটা কোষের মধ্যেই আছে, তাহলে কিন্তু 4C পাওয়া যাচ্ছে, কিন্তু আলাদাভাবে। এখানেও 4C আলাদাভাবে যাচ্ছে। টেলোফেজেও কিন্তু দুদিকে যখন নিউক্লিয়াস হবে একটা কোষের মধ্যেই আছে, তাহলে 4C পাওয়া যাবে, আবার 2C আলাদা পাওয়া যাবে। সেই জন্য কোনো ক্রোমোজোম নাম্বার যদি দেয় তখন সেটাকে ভাগ করে লিখতে হয় আমাদের। নেক্সট যে কিছু কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকেই করতে হবে। How do plants and elements continue to grow all their lives? করে কি? হ্যাঁ, কিন্তু সেটা একটু পার্থক্য আছে। অ্যানিম্যাল গ্রো ইন আনলোকালাইজড, সব জায়গায় হবে, এবং লিমিটেড গ্রোথ। বাট প্ল্যান্ট হচ্ছে লোকালাইজ, নির্দিষ্ট স্থানে, এবং আনলিমিটেড। মানে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু এপিক্যাল থাকে, রুট আর শুটের টিপে থাকে, সেই জন্য আলাদা হয়ে গেল, লোকালাইজড এবং আনলিমিটেড। ডু অল সেলস ইন এ প্ল্যান্টস ডিভাইড ইন অল দ্য টাইম? না, হয় না। পারমানেন্ট টিস্যু ডু নট ডিভাইড এক্সেপ্ট স্পেশাল ওকেশন, যদি না হয়। বাট রুট অ্যান্ড শুট টিপস অফ মেরিস্টেমেটিক টিস্যু, প্লান্টের ক্ষেত্রে বলেছে যখন, তখন ডিভাইড থ্রু আউট লাইফ। ডু ইউ থিঙ্ক অল সেলস কন্টিনিউ টু ডিভাইড ইন অল প্লান্টস অ্যান্ড এনিমেলস? না, কখনোই তাই না। সব টিস্যু কখনোই সব সেল ডিভাইড করবে না। ক্যান ইউ টেল দ্য নেম? কী চাইছে, নেম অ্যান্ড লোকেশান, তাদের নাম কি এবং লোকেশান কি অফ টিস্যু, যে কলাগুলো হ্যাভিং সেলস দ্যাট ডিভাইডস অল দেয়ার লাইফ ইন হায়ার প্ল্যান্টস। হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে, মানে উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে যে প্ল্যান্টগুলোর টিস্যুর কোষগুলো ডিভাইড করবে সেগুলোর নাম কি এবং তাদের লোকেশান চেয়েছে। জানি মেরিস্টেমেটিক টিস্যু ডিভাইড থ্রু আউট লাইফ হবে। এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু প্রেজেন্ট অন কোথায়, রুট এবং শুট টিপে হবে। কোথায় কী করছে, প্রোভাইড কী করবে, প্রাইমারি গ্রোথ করবে। ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু, এটা নাম, এটা নেম। আর কোথায় থাকছে, প্রেজেন্ট অন ল্যাটারাল পোর্শন অফ দ্য প্ল্যান্ট, এটা অবস্থান, লোকেশন বললো। এবং কি করবে না, ইন রিং ফর্ম হয়ে থাকবে। ইনক্রিজ করবে কি, ডায়ামিটার, এর ডায়ামিটার বাড়তে সাহায্য করবে। আমরা জানি এই যদি হয় ল্যাটারাল এরকম সাইডে থাকে, বেড়ে গিয়ে এরকম বড় হয়ে যায়, সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রেও কাজে হয়।
তারপর হচ্ছে ইন্টারক্যালারি। ইন্টারক্যালারি কী হয় না, ইন্টারক্যালারি হচ্ছে এরকম যদি হয় তার এরকম সাইডের দিকে থাকে। সাইডের দিকে থাকে কোথায় না, পত্রের বৃন্তে এবং তোমার হচ্ছে নোডে। যাতে ইন্টারক্যালারি ইমার্সিভিটি প্রেজেন্ট কোথায় থাকছে না, মিডিল পোর্শন অফ প্লান্টস দ্যাট ইজ বেস অফ দ্য নোটস অর লিভ প্রোভাইড কী করবে, ইলংগেশন অ্যান্ড গ্রোথ দ্যাট পার্ট ইন প্ল্যান্ট হোয়ার দে আর প্রেজেন্ট। ভালো করে পড়লেও নিজেরাই বুঝতে পারবে। ডু অ্যানিম্যাল হ্যাভ সিমিলার মেরিস্টেমেটিক টিস্যু, আছে কি তাই? না, অ্যানিমেলের ক্ষেত্রে সেরকম নেই। উই হ্যাভ স্টাডিড মাইটোসিস অন অনিয়ন রুট টিপ সেল, আমরা করেছি। ইট হ্যাজ 16 ক্রোমোজোম, বলেছে একটা অনিয়ন রুট টিপে একটা কোষে 16টা ক্রোমোজোম আছে। ভালো করে বোঝো। ধর অনিয়ন রুট টিপটা কি, একটা ভেজিটেটিভ সেল, দেহকোষ। এবার কোশ্চেনটা কি বলছে, ক্যান ইউ টেল হাউ মেনি ক্রোমোজোম, কতগুলো ক্রোমোজোম উইল বি থাকবে, সেল হ্যাভ G1, G1-এ কতগুলো থাকবে, আফটার এস ফেজের পরে কতগুলো থাকবে, এবং এম ফেজের পরে কতগুলো। এই উত্তরগুলো তোমাদের করার কথা। তাহলে G1-এ কত, দেহকোষে একই থাকবে, তারপর কি 2n ইজিক্যাল টু কত বলেছে 16, তাহলে 16 থাকবে G1-এ, ঠিক আছে। কিন্তু এখানে ক্রোমোজোমের কথা বলেছে, এস ফেজে তো ডিএনএ বাড়ে, এ তো বাড়বে না, তাহলে এখানেও 16 থাকবে। কিন্তু এম ফেজে আমি কি বলেছিলাম, এম ফেজে যদি ঠিকঠাক বলতে হয়, এম ফেজের শেষে 16 + 16 হয়ে যাবে, তাই না। 2n একদিকে যাবে, 2n আর একদিকে যাবে, সেই জন্য এই অবস্থানটা আসবে, উত্তরটা তাই। হোয়াট উইল বি ডিএনএ কন্টেন্ট, ডিএনএ কন্টেন্ট কী হবে, কি বলছে, অ্যাট G1 এস আফটার এস অ্যাট G2, তো এতক্ষণ করে এসছি। ইফ দ্য কন্টেন্ট আফটার এম ফেজে বলছে 2C যদি হয়, 2C যদি এমেই হয়, আফটার এম হয়, তাহলে G1-এ কী হবে, ঠিক একই হবে 2C, G1-এ 2C হবে, কিন্তু সিনথেসিস ফেজে এসে কী হয়ে যাবে, 4C হয়ে যাবে, এবং G2-তেও 4C হয়ে যাবে, ইজিক্যাল টু 4C G2, এগুলো 4C হয়ে যাবে। এই সব বুঝিয়ে দিয়ে এসছি। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো একটু তোমাদের করতে হবে। কোশ্চেনগুলো তোমরা নিজেরাই পারবে আমি জানি, কিন্তু তার আগে আমি যেটা একটু দেখাই সেটা ভালো করে বুঝে নাও, যে এখানে কি বলছে, ইফ এ নর্মাল ডিপ্লয়েড সেল, মানে 2n সেল বলছে। 2n সেলে কি বলেছে, 2n সেলে সি বলছে যে Cl has 20 picogram DNA, দেন ক্যালকুলেট C ভ্যালু। সেই ভ্যালু কার বার করতে বলেছে, এন্ডোস্পার্ম মানে শস্য, কার, অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মের। এবার আমাকে আগে বুঝে নিতে হবে অ্যাঞ্জিওস্পার্মের এন্ডোস্পার্ম কখন তৈরি হয়, আফটার ফার্টিলাইজেশন, আর জিমনোস্পার্মে কখন তৈরি হয়, বিফোর ফার্টিলাইজেশন। আফটার ফার্টিলাইজেশন হয় দিনিশেকের পরে, সেই জন্য হয়ে যায় কি 3n, আর বিফোর ফার্টিলাইজেশন হয় বলে এটা হয়ে যাবে n। এইখানে আমার কাছে ক্লিয়ার। এবার n ইজিক্যাল টু কি আমরা জানি, n ইজিক্যাল টু হচ্ছে C ভ্যালু, n সেট মানে C ভ্যালু। তাহলে এখানে বলছে, তাহলে C ভ্যালু তাহলে কত হবে কার কার ক্ষেত্রে, তাহলে এখানে আমরা জানি কি, এখানে 20 বলেছে, 20 পিকোগ্রাম, ডিপ্লয়েড সেল বলেছে, তাহলে 2n ইজিক্যাল টু 2C হবে। 2C ইজিক্যাল টু কত, তাহলে কত হবে 2 ইন্টু C, তাহলে কত বলেছে এখানে, এখানে বলেই দিয়েছি, কিন্তু এখানে বলেই দিয়েছি ডিপ্লয়েড সেলে হচ্ছে 2C ইজিক্যাল টু 20, তারপরে 2C ইজিক্যাল টু 20, C ইজিক্যাল টু 10। তাহলে অ্যাঞ্জিওস্পার্ম এন্ডোস্পার্ম অফ জিমনোস্পার্ম কত হবে 10 পিকোগ্রাম, পেয়ে গেলাম। আর এখানে 3n বলে, এখানে কি 3 দিয়ে গুণ করলে 30 পিকোগ্রাম। পিকোগ্রাম হবে কি তোমার এন্ডোস্পার্ম অফ অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে তাই হবে।
যদি না ধরতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে বলে দেবে, আমি ঠিক ঠিক করে আবার বুঝিয়ে দেবো। নেক্সট যে কোশ্চেনটা আছে বলছে 2 and 4C কন্ডিশন আর ফাউন্ড ইন হুইচ ফেজ অফ সেল সাইকেল, দেখো কোন সময় দেখতে পাবো। এইগুলো কিন্তু খুব বুদ্ধিমাত্রার কোশ্চেন। আমরা জানি কি 2n মানে হচ্ছে ক্রোমোজোম নাম্বার, ভালো করে বোঝো। আর সি, আমি 2n ও 2C ধরছি, 2C মানে হচ্ছে ডিএনএ কন্টেন্ট কার ডিপ্লয়েড সেলের। তো বলছে কোন কোন দশায় পাবো, তো কোন কোন দশায় পাবো আমরা সেল সাইকেলের G1-এ কী থাকে, G1-এ আমরা দেখেছি কি 2n থাকে, ক্রোমোজোম নাম্বার 2n, আর 2C থাকে, তাহলে এটা হলো না। আর কি, এটা এবার ডিভাইড করবে, ছিল একটা, এবার ডিভাইড করে দুটো হয়েছে, একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম, কিন্তু ডিএনএ দুটো হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, এটা 2n এস ফেজ, এটা এস ফেজে হচ্ছে 2n আর হচ্ছে 4C। তাহলে একটা পরিষ্কার যে এস ফেজে আমরা পেয়ে গেলাম 2n 4C। G2-তে কী হবে, ঠিক একই 2nই থাকবে, কারণ এই একই কন্ডিশন থাকবে, এর মধ্যে দুটোই থাকবে, তাহলে 2n আর এটা 4C থাকবে, তাহলে G2ও হয়ে গেল। তাহলে পরিষ্কার বলতে পারছি যে ফেজেস অফ সেল সাইকেলে এই দুটো তো পাবে, কিন্তু বিস্তৃতভাবে যদি বলতে হয় তাহলে একই কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাবো প্রোফেজ অ্যান্ড মেটাফেজ। মানে প্রোফেজ এবং মেটাফেজ হচ্ছে ডিভিশনাল ফেজের, এই দুটো ফেজেই কিন্তু আমরা পাবো হচ্ছে কি 2n 4C 4C, ভালো করে বুঝে নাও, 4C পাবো। শুধুমাত্র অ্যানাফেজে গিয়ে 2n 2C, টেলোফেজে গিয়ে 2n 2C। কিন্তু যদি একটা কোষের মধ্যে ধরি, একটা কোষের মধ্যে আছে মনে করো, তখন কিন্তু দুটো, যেহেতু দুটো সেট হবে, এরকম দুটো সেট হবে, তখন কিন্তু 4C হতে পারে। পরের কোশ্চেনটাই মনে হচ্ছে তাই। হ্যাঁ, এই যে পরের কোশ্চেনটা কী বলছে, 4n and 4C কী করে হবে, দেখো দারুণ একটা কোশ্চেন, ভালো করে বোঝো। এই একটা ছিল, একটা ক্রোমোজোম ছিল, তোমাকে বাঁচতে হবে, দুটো ছিল, একটা ক্রোমোজোম ছিল, দুটো ডিএনএ, একটা ক্রোমোজোম, দুটো ডিএনএ, একটা ক্রোমোজোম, আবার দুটো ডিএনএ, একটা ক্রোমোজোম। দেখো পরপর আমি যাই, G1 S G2, এবার এম ফেজের এটা হচ্ছে প্রোফেজ মেটাফেজ। কিন্তু অ্যানাফেজে গিয়ে কি হলো, অ্যানাফেজে গিয়ে বেমতন্তু সৃষ্টি হয়, এক মেরুর দিকে একটা এসে গেছে, আরেক মেরুর দিকে একটা এসে গেছে। তাহলে কি বলবো এখানে বলবো এটা 2n। এখানে কি ছিল, আবার এখানে আসো, এখানে হচ্ছে 2n ছিল, 2C ছিল, এখানে কি ছিল 2n 4C, এখানে 2n 4C, এখানেও 2n 4C, এখানেও 2n 4C। এখানে কি হলো না, 2n আছে, কারণ কি একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, সেই জন্য কি খবরদার না, সেট এখানে একটা ক্রোমোজোম 2n, এখানেও একটা ক্রোমোজোম 2n, ক্রোমোজোম সেট, এটা একটা হতে পারে, এখানে যদি 5টা হয় এপাশেও 5টা হবে। আর এখানে যেহেতু হাফ হয়ে গেল, তাহলে এটাও 2C আসলো এদিকে, এটাও 2C আসলো, কারণ ডিএনএ গেছে তো, তাহলে এইখানে একটা ক্রোমোজোম এসে গেছে, এখানে একটা ক্রোমোজোম মানে ক্রোমাটিড হিসেবে এসে গেছে। তাহলে দেখো এই সেলটার মধ্যে কি আছে না 4n হয়ে গেছে এবং ইকুয়াল টু 4C। তাহলে কোন স্টেজে দেখতে পাবো, ডিভিশনাল ফেজের, অ্যানাফেজে দেখতে পাবো, ইভেন টেলোফেজেও দেখতে পাবো, যতক্ষণ না সাইটোকাইনেসিস হয়ে আলাদা হয়ে যাচ্ছে। যখন সাইটোকাইনেসিস আলাদা হয়ে গেলে পরে কোন স্টেজ আসবে, এই স্টেজ চলে আসবে, সাইটোকাইনেসিস হওয়ার পরে কিন্তু এই স্টেজ চলে আসবে 2n 2C। হাউ মেনি চেক পয়েন্টস, আমরা দেখে এসেছি চেক পয়েন্টস কি, এইটা তোমাদের কোশ্চেন দেওয়া, তাহলে এটা তোমাদের কোশ্চেন করতে পারবে তো নিশ্চয়ই। কোথায় কোথায় থাকে 3টে চেক পয়েন্ট, একটা কোথায় থাকে বলেই দিই G1,
আর একটা থাকে হচ্ছে মেন চেক পয়েন্ট, একটা হচ্ছে G2, আর একটা হচ্ছে M চেক পয়েন্ট। এই তিনটে চেক পয়েন্ট থাকে, তিনটে চেক পয়েন্ট থাকে। আর একটা কোশ্চেন কিছু সিডিকে পুরো নাম কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, ডিপেন্ডেন্ট কাইনেস, ঠিক আছে, সাইকেল ডিপেন্ডেন্ট কাইনেস। আমাদের মোটামুটি এখানে সবই প্রায় শেষ করে ফেলেছি। এরপরে অন্য চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, মনে হচ্ছে দ্বিতীয় রেকর্ডিংটা মনে হচ্ছে হয়নি, কোনো কারণে দ্বিতীয় রেকর্ডিংটা করতে ভুলে গেছি, হয়নি, পাওয়া যাবে না। যাই হোক, কারো যদি, আমার মনে হয় সেল সাইকেল সম্বন্ধে আইডিয়া সম্পূর্ণ হয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার দেখো, তাও কিন্তু আমি লাইন বাই লাইন পড়িয়ে গেলাম। এবার কিন্তু সেল ডিভিশন যদি আমি কুইক পড়াই, আরও কুইক পড়াবো সেল ডিভিশনগুলো, তো এইভাবে কিন্তু চলতে থাকবে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা কিন্তু কোশ্চেন দিয়ে দেবো, কোশ্চেনগুলো অ্যান্সার করা শুরু করে দাও। কোশ্চেনগুলো অ্যান্সার করা শুরু না করলে পরে অনেকেই কিন্তু কোশ্চেন অ্যান্সার দিচ্ছ না। যারা যা দিচ্ছ না ভুল করছো, আমি বলছি বারবার ভুল করছো। কোশ্চেনগুলো অ্যাপিয়ার হবে এবং কোশ্চেনে অনেক কোশ্চেন থাকবে যা আমি এখানে থিওরিতেও বলবো না, নোটেও থাকে না, কিন্তু কোশ্চেন ওটা এমসিকিউ হিসাবে, ওটাই কিন্তু জিকে, ওটাই কিন্তু এমসিকিউর পয়েন্ট, ওটাই মনে রাখার একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলো। পেঁয়াজের পেঁয়াজের যে আঁশ নেওয়া হয়, ঠিক আছে, পেঁয়াজের আঁশ নিয়ে আমরা মেনলি ওই প্র্যাকটিক্যালটা করি, সব স্কুলে করায় না তো, ঠিক আছে। ওই রুট টিপটা নিয়ে আমরা সেল ডিভিশনগুলো দেখতে পারি খুব সুন্দরভাবে, তখন আমরা ফেজগুলোকে দেখা যেতে পারে, এইটার কথাই বলেছিলাম, ঠিক আছে। সেটাই এনসিআরটিতে বলা হয়েছে, কারণ এগুলো করানোর কথা, বিভিন্ন স্কুলে করানোর কথা, অনেক স্কুলে হয় করায়, অনেক স্কুলে করায় না। যেমন স্কমাস এপিথেলিয়ামের জন্য কী করি আমরা, গালের ভেতর থেকে যে স্কমাস এপিথেলিয়াম তুলে এনে স্টেন করে দেখেছি তো এগুলো নাকি, সেগুলো তো দেখেছি নিশ্চয়ই। এই আর কি, এসব কিছু করায়নি, স্কমাস এপিথেলিয়ামও করায়নি। ফিলিপ আছেন ওখানে, অবশ্য বটানির। যাই হোক, ঠিক আছে, ওগুলো এখন দরকার নেই, এখন যেটা বলছি সেগুলোকে ভালো করে বোঝো। রুট টিপস হিসাবে নেওয়া হয় হচ্ছে মেনলি দুটো জিনিস, একটা হচ্ছে মেয়োসিস সেল ডিভিশনের জন্য অ্যান্থার নেওয়া হয়, ঠিক আছে, ফ্লাওয়ারের। আর মাইটোসিস নেওয়ার জন্য আমরা কী করি, ওই অনিয়নকে বেছে নিই। এটা মনে রাখতে হবে। আর কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, এবার কোশ্চেনগুলো দেবো, কোশ্চেনগুলো চটপট উত্তর দিয়ে দাও, কেননা কোশ্চেনগুলো যা পড়েছি তার মধ্যেই থাকবে, মোটামুটি দু একটা এদিক ওদিক গেলে অসুবিধা নেই, সেগুলো জিকে, সেইগুলোই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি।
নমস্কার। কোভিড-19 আনলকের প্রক্রিয়া এখন সারা দেশে শুরু হয়ে গেছে। এই সময় নিজের বাড়ির বাইরে তখনই বেরোবেন যখন খুব বেশি প্রয়োজন হবে। ফেস কভার বা মাস্ক পরার সময় লক্ষ্য রাখবেন যে মুখ আর নাক যেন ভালোভাবে ঢাকা থাকে। সার্বজনীন জায়গায় কমপক্ষে 2 গজের দূরত্ব রাখবেন। হাত আর শ্বাস সম্পর্কিত পরিচ্ছন্নতা পালন করুন। মনে রাখবেন সামান্য অসাবধানতাও সমস্যা। হ্যালো, আছি, ভালো আছি মোটামুটি। হ্যাঁ, অনেকটা কমেছে, রেস্ট নিচ্ছিলাম। দেখি তোমার মিস কল। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এসছি প্রায়। মাথাটা একটু টাল মারে, আমার তো এমনি প্রেশার আছে, মাথাটাই টাল মারে। হ্যাঁ, 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 হুম, ঠিক। না, সুগার নেই। হ্যাঁ, সাবধানে থাকি, আর কি করবো বলো। না, একদম করছি। দেখি এই মাসটায় ভাবছি ওদের দিয়ে দেওয়াবো। হুম, দেখছি আমি কী করা যায়, ওই 9 আর 10 আর 13 আর 13, 3 দিন। হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না সে তো তাই তাই তো করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওকে। কুড়ি, 31, 24।